সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ এর রসায়ন বিভাগের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা অনলাইনের মাধ্যমে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের পরমাণুর গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তবে দেখা যাক আমাদের আজকের সেশন। আমার পরিচিতি, আমি মোহাম্মদ আব্দুল মান্নান, প্রভাষক রসায়ন বিভাগ, মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ, মুজিবনগর, মেহেরপুর। বিষয় পরিচিতি, শ্রেণী একাদশ, বিষয় রসায়ন, পাঠ শিরোনাম পরমাণুর গঠন। শিক্ষণফল, রাদারফোর্ড পরমাণুর মডেল সম্পর্কে জানতে পারবে, বোরের পরমাণুর মডেল সম্পর্কে জানতে পারবে, রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা করতে পারবে। চিত্রটি দেখো, লক্ষ্য করো। এটা পরমাণু একটা মডেল। এখানে তুমি দেখতে পাচ্ছ মাঝখানে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কি আছে? এই যে প্লাস চিহ্ন, মানে পজিটিভ। পজিটিভ হচ্ছে প্রোটন, আর এটা হচ্ছে নিউট্রন। প্রোটন ও নিউট্রন আছে তোমার কেন্দ্রে, মানে নিউক্লিয়াসে। আর বাইরে কক্ষপথে আছে ইলেকট্রন, মানে ঋণাত্মক। এটা ধনাত্মক, এটা ঋণাত্মক। ইলেকট্রন তার কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় আছে, তো লক্ষ্য করে দেখো। আর মাঝখানে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিউক্লিয়াস। পরমাণু, এটা একটা পরমাণু মডেল। এইটা হচ্ছে নিউক্লিয়াস, আর হচ্ছে ইলেকট্রন তার কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় আছে। তাহলে তোমরা উপরে দেখো, প্রোটন, এটা প্রোটন, এটা নিউট্রন, এটা হচ্ছে ইলেকট্রন। আমরা ছবি দেখতে পাচ্ছি। ছবিটা কার? ছবিটা হচ্ছে রাদারফোর্ডের, যিনি পরমাণুর মডেলের ব্যাখ্যা এবং তত্ত্ব দিয়েছিলেন। রাদারফোর্ড পরমাণু মডেলের মতবাদ সমূহ। এই বিষয়ে প্রথমে আমি একটু ছোট্টভাবে আলোচনা করি রাদারফোর্ড সম্পর্কে।
রাদারফোর্ড পরমাণু মডেল প্রদানের আগে গ্রিক দার্শনিক লুসিপাস এবং ডেমোক্রিটাস প্রায় 2500 বছর পূর্বে সর্বপ্রথম প্রস্তাব করেন যে সকল বস্তুই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু নামক অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। এর বহু বছর পর 1803 সালে জন ডাল্টন তার নাম অনুসারে ডাল্টনের পরমাণুবাদ নামক তত্ত্বের মাধ্যমে জানা যায় মৌলিক পদার্থ মাত্রই অবিভাজ্য পরমাণু সমষ্টি নিয়ে গঠিত। বিংশ শতাব্দীতে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের মতো স্থায়ী মূল কণিকা আবিষ্কারের পরে পরমাণু সম্পর্কে আর অবিভাজ্য নয় বলে প্রমাণিত হয়। পরমাণু সমূহ আর অবিভাজ্য নয় বলে প্রমাণিত হয় কখন? যখন নিউট্রন, প্রোটন ও ইলেকট্রন আবিষ্কার হলো। বিভিন্ন পরীক্ষার লব্ধ ফলাফলের বিশ্লেষণের ভিত্তিতে পরমাণুর গঠন ব্যাখ্যায় বিভিন্ন বিজ্ঞানী বেশ কয়েকটি পরমাণুর মডেল উপস্থাপন করেন। এর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ মডেল হিসাবে রাদারফোর্ডের পরমাণু মডেল ও বোরের পরমাণু মডেল বিবেচিত হয়। বিজ্ঞানী রাদারফোর্ড যে পরীক্ষার ফল বিশ্লেষণ করে পরমাণুর মডেল দেন তা রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা নামে পরিচিত। এখন রাদারফোর্ডের পরমাণু মডেলের মতবাদ আমরা এখানে দেখব। বিজ্ঞানী রাদারফোর্ড বলছেন প্রতিটি পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক আধানযুক্ত একটি নিউক্লিয়াস থাকে, যেটা তোমরা একটু আগে চিত্রে দেখলে। নিউক্লিয়াসের আকার সমগ্র পরমাণুর তুলনায় খুবই ক্ষুদ্র, যেখানে পরমাণুর ব্যাস 10⁻8 সেন্টিমিটার এবং নিউক্লিয়াসের ব্যাস 10⁻⁻23 সেন্টিমিটার। মানে নিউক্লিয়াস পরমাণু ব্যাসের চেয়ে অনেক ছোট। পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে। এই নিউক্লিয়াসের ভর প্রায় সমস্ত পরমাণুর ভরের সমান। এই সম্পর্কে আমি আরেকটু আলোচনা করি। কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান। এর আয়তন পরমাণু আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। নিউক্লিয়াসের ব্যাস 10⁻23 সেন্টিমিটার, আর পরমাণু এর চেয়ে অনেক বড়, দেখো 10⁻8 সেন্টিমিটার। তাহলে এটা নিউক্লিয়াস ছোট, অনেক ছোট, পরমাণুর চেয়ে অনেক ছোট। বলা হয় যে পরমাণুর চেয়ে নিউক্লিয়াসের আয়তন 10,000 থেকে 1,00,000 গুণ ছোট। অতএব পরমাণু নিজে নিউক্লিয়াসের চেয়ে 10 থেকে 1,00,000 গুণ বড়। পরমাণুর ভেতরের অংশকে কেন্দ্রীয় অংশ এবং বাইরের অংশকে নিউক্লিয়াস বহির্ভূত অংশ বলে। পরমাণুর অভ্যস্ত বেশিরভাগ স্থানই ফাঁকা। পরমাণু অভ্যন্তরে বেশিরভাগ স্থানে আমরা জানছি এখানে ফাঁকা থাকে। এখন সমান সংখ্যক নেগেটিভ চার্জ চারিপাশে থাকবে, যেটা আমরা দেখছি ইলেকট্রনে আছে, ইলেকট্রন, এবং সমান সংখ্যক পজিটিভ চার্জ নিউক্লিয়াস থাকবে, যেটা আমাদের দেখলাম একটু আগেই যে প্রোটনে পজিটিভ চার্জ থাকছে, আর ওইদিকে বাইরে ইলেকট্রন এ নেগেটিভ চার্জ থাকছে। এইটা কিন্তু সমান আছে, এটা কিন্তু ব্যালেন্স করছে সবসময়, সমানভাবে তোমার এটা হচ্ছে বিদ্যমান। ইলেকট্রন চারপাশে যে ইলেকট্রন থাকবে তার সমান সংখ্যক প্রোটন বা ধনাত্মক চার্জ থাকে কেন্দ্রে বা নিউক্লিয়াসে। তা না হলে এই যে ইলেকট্রনটা কিন্তু সে ব্যালেন্স করতে পারবে না, তাল মিলাতে পারবে না। পরে দেখা যাচ্ছে সে হয় কেন্দ্রে চলে আসবে, না হলে কেন্দ্রের বাইরে ছুটে চলে যাবে।
এখানে সেটা বলছি আমরা, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে সর্বদা ঘুরতে থাকে সৌরজগতের ন্যায়, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যেভাবে গ্রহগুলো ঘোরে ঠিক তেমনি ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে সর্বদা ঘূর্ণয়মান। এই ঘূর্ণনের ফলে সৃষ্ট কেন্দ্রাভিমুখী এবং কেন্দ্রাভিমুখী বল পরস্পর সমান থাকে বলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে পতিত হয় না বা বাইরে ছুটে যায় না। সাধারণ অবস্থায় পরমাণুর চার্জ শূন্য, কারণ পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান এবং তাদের চার্জ সমান কিন্তু বিপরীতধর্মী। আমরা যে ইলেকট্রন দেখছি, ইলেকট্রনে যে ঋণাত্মক চার্জ এবং প্রোটনের যে ধনাত্মক চার্জ এটা কিন্তু সমান থাকবে। এই সমান থাকে বলে এরা কিন্তু চার্জ সমান কিন্তু বিপরীতধর্মী। আমরা চিত্রে কাকে দেখতে পাচ্ছি তোমরা একটু লক্ষ্য করে দেখো। ইনি হচ্ছে নিলস বোর। বোর পরমাণু মডেল মতবাদ। এতক্ষণ আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে জানলাম। এখন আমরা নিলস বোর এর বোর পরমাণু মডেলের মতবাদ সম্পর্কে ধারণা নেব। কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। একটা পরমাণুর কেন্দ্রে আছে নিউক্লিয়াস, প্রোটন ও নিউট্রন। নিউক্লিয়াস, প্রোটন ও নিউট্রন নিরপেক্ষ কেন্দ্রীয় চার্জ ধনাত্মক হয়। এখন নিউক্লিয়াসের চারপাশে বৃত্তাকার ভাবে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে। এগুলোকে শক্তি স্তর বা অরবিট বলে। আমরা ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে বৃত্তাকার ভাবে আমরা চিত্রে দেখলাম একটু আগেই যে ইলেকট্রন ঘুরছে এগুলোকে শক্তি স্তর বা অরবিট বলে। এই অরবিটকে প্রকাশ করা হয় KLMNO শক্তি স্তর অরবিট। এখন কে প্রথম শক্তি স্তরকে আমরা N1, L দ্বিতীয় শক্তি স্তরকে আমরা N2, M তৃতীয় শক্তি স্তরকে আমরা N3 এবং N চতুর্থ শক্তি স্তরকে আমরা N4 এবং O পঞ্চম শক্তি স্তরকে আমরা N5, মানে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি ধাপে ধাপে আমরা এটা প্রকাশ করতে পারি। এখন তোমার ইলেকট্রন একটি নিম্নতর কক্ষপথ বা শক্তি স্তর যেমন N1 থেকে উচ্চ কক্ষপথ N2 তে স্থানান্তরিত হলে শক্তি শোষিত হয়। আবার উচ্চ শক্তি স্তর যেমন N2 থেকে নিম্ন শক্তি স্তর N1 এ স্থানান্তরিত হলে তখন শক্তির বিকিরণ ঘটে। এখন প্রতিটি প্রধান শক্তি স্তরের অরবিট সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা একটা আমরা জানি যে কে নিউক্লিয়াসের সর্বকাছের সেল হচ্ছে কে। নিউক্লিয়াসের প্রথম যে সেলটা সেটা হচ্ছে কে সেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি। তারপরে আছে পরের সেলটার নাম হচ্ছে এল সেলের ইলেকট্রনের ধারণ ক্ষমতা 4টি। তারপরে আমরা দেখছি এল সেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টি। তারপরে দেখছি এম সেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টি। তারপরে আছে এন সেলের ইলেকট্রনের ধারণ ক্ষমতা 32টি। এখন প্রথম শক্তি স্তর কে, ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি তোমরা বলো? হ্যাঁ, 2টি। তারপর আছে দ্বিতীয় শক্তি স্তর এল এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি তোমরা বলো? হ্যাঁ, ঠিক বলেছো, 8টি। তারপর আছে তৃতীয় শক্তি স্তর এম অরবিটের ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি?
হ্যাঁ 18টি, 18 18টি। তারপর আছে চতুর্থ শক্তি স্তর এন, এন এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 32 মানে 32টি। প্রতিটি প্রধান শক্তি স্তর অরবিট, আমরা যে অরবিট গুলো জানলাম কে, এল, এম, এন, এই অরবিটে একাধিক উপশক্তি স্তর অরবিটাল নিয়ে গঠিত। এই প্রতিটি প্রধান শক্তি স্তর অরবিট একের অধিক কি উপশক্তি অরবিটাল নিয়ে গঠিত। এই অরবিটালকে প্রকাশ করা হয় এসপিডিএফ। এটা কে করেছে? নিলস বোর। নিলস বোর তার পরমাণু মডেলে এটার নাম দিয়েছে, এই অরবিটের নাম হচ্ছে এসপিডিএফ। তাহলে আমরা প্রতিটি প্রধান শক্তি স্তর অরবিট এ একাধিক উপশক্তি অরবিটাল দেখতে পাই। এই অরবিটালগুলোর নাম হচ্ছে এসপিডিএফ। এখানে এস অরবিটাল, এস অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2টি। আবার আছে তারপরে পি, পি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6টি। তারপরে আসছে ডি, ডি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টি। এবং সর্বশেষ এফ, এফ অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা জানি 14টি। এখন আবার কে অরবিট, কে অরবিটে অরবিটাল সংখ্যা 1টি, যাকে 1s বলা হয়। 1 দিয়ে আমরা প্রথম কক্ষপথের প্রধান শক্তি স্তর অরবিট কে কে বোঝাই। আবার অনুরূপভাবে ধরো আছে এল, এল অরবিট, এল অরবিট এর উপস্তর হচ্ছে অরবিটাল 2টি, যেটা 2s এবং 2p। তারপরে আছে এম অরবিট, এম অরবিট এর উপস্তর অরবিটাল হচ্ছে 3টি, যার নাম হচ্ছে 3s, 3p, 3d। তারপরে আসছে এন, এন অরবিট এর উপস্তর মানে অরবিটাল সংখ্যা হচ্ছে 4টি, যেটা 4s, 4p, 4d, 4f নামে উল্লেখ করা হয়েছে। পরমাণু ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সমূহ বিভিন্ন অরবিটালের উপস্তরে তাদের শক্তি নিম্নক্রম থেকে উচ্চক্রমে প্রবেশ করে থাকে, যেটা আমরা পরবর্তীতে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে জানতে পারব। এখন বোর পরমাণু মডেলের আমরা চিত্র দেখি। এই যে শক্তি স্তর বিষয়ক মতবাদ, যেটা আমি বললাম যে কে, এল, এম, এন সেল, সেলগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তারপরে দেখো এই যে প্রথম সেল অফ ইলেকট্রনস এস অরবিটাল, এটা হচ্ছে এস অরবিটাল। এস অরবিটালে ইলেকট্রনের ধারণ ক্ষমতা হচ্ছে 2টি। দ্বিতীয় সেলে আছে কি? দ্বিতীয় সেলে আছে, দ্বিতীয় সেল মানে পি অরবিটালে আছে দ্বিতীয় সেলে আছে এস অরবিটাল এবং পি অরবিটাল, এস অরবিটাল এবং পি অরবিটাল। এখানে প্রথমে আমি আলোচনা করেছি এস অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি, আর পি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6টি। এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, এখানে 6টি আছে, 6টি। তারপরে দেখো ডি অরবিটাল 4 সেল, 4 সেল আগে দেখি 4 সেল একসাথে দেখাচ্ছে ইলেকট্রনস। এখানে আছে ডি অরবিটাল, ডি অরবিটালে তাহলে কি আছে? কয়টা ইলেকট্রন আছে ডি অরবিটালে? 10টি, 10টা দিয়ে আছে। এখানে তুমি গুনলে বুঝতে পারবে কয়টা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10টি। তারপরে আছে এফ অরবিটাল, এফ অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 14টি, সর্বোচ্চ 14টি।
এখানে 14টি আছে, 14টি চিত্র দেওয়া হয়নি, 14টা এখানে থাকবে। তাহলে আমরা অরবিট এবং অরবিটাল সম্পর্কে আলোচনা করলাম, সেটা হয়তো তোমাদেরকে কতটুকু বুঝতে পারলাম জানি না, তবে আমি চেষ্টা করছি। এরপরে আসছে কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ, নিলস বোরের কৌণিক ভর বিষয়ক মতবাদ। এখানে দেখো, কোনো নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এর মান নির্দিষ্ট, যা h/2π এর পূর্ণ সরল গুণিতক। যদি একটি ইলেকট্রনের ভর, মাস m এবং গতিবেগ ভেলোসিটি এবং বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ রেডিয়াস r হয়, তবে এর কৌণিক ভরবেগ mvr = nh/2π। এখানে h প্ল্যাঙ্কের ধ্রুবক, h = দেখো এখানে মান দিয়ে আছে 6.624 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। এটা হচ্ছে কৌণিক ভর বের করার তোমার গাণিতিক সূত্র। শক্তি বিকিরণ বিষয়ক মতবাদ, নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে যে কোনো একটি বিচরণকালে ইলেকট্রন শক্তি অর্জনও করে না, শোষণও করে না, অর্থাৎ এই কক্ষপথগুলিতে ইলেকট্রন স্থির না থাকলেও এদের শক্তি স্থির থাকে। এই কক্ষপথগুলিতে ইলেকট্রনগুলো স্থির না থাকলে এদের শক্তি স্থির থাকে। শক্তি যদি স্থির না থাকতো তাহলে তো আমরা জানি ইলেকট্রনগুলো হয় কেন্দ্রে চলে আসতো, না কেন্দ্র বিমুখী হয়ে যেত। রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেলের বৈসাদৃশ্য সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তো লক্ষ্য করো, রাদারফোর্ড পরমাণু মডেল ও বোরের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণুর মডেল সাধারণ বলবিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত ছিল, আর বোরের পরমাণু মডেল মূল ভিত্তি হলো প্ল্যাঙ্কের কোয়ান্টাম মতবাদ। 2 নম্বর, রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন আবর্তন করতে পারে। বোরের পরমাণুর মডেল অনুযায়ী ইলেকট্রনগুলি ইচ্ছামতো যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে আবর্তন করার পরিবর্তে কক্ষগুলো নির্দিষ্ট ও সুস্থিত কক্ষপথে আবর্তন করে। 3, এই মডেলের সাহায্যে কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের গতিবেগ ও বর্ণালীতে উৎপন্ন রেখার কম্পাঙ্ক নির্ণয় করা যায় না। আর বোরের পরমাণু মডেলের মাধ্যমে এই মডেলের সাহায্যে কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের গতিবেগ, শক্তি ও বর্ণালী উৎপন্ন রেখার কম্পাঙ্ক নির্ণয় করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে ক্লাসে আমরা রাদারফোর্ড ও নিলস বোরের যে পরমাণু মতবাদ এই সম্পর্কে আলোচনা করলাম। তা এই আলোচনার মাধ্যমে আমরা যতটুকু জ্ঞান তোমাদেরকে দিতে পারলাম বা তোমরা যতটুকু অর্জন করলে তার প্রেক্ষিতে কয়েকটি বাড়ির কাজ আছে, লক্ষ্য করে দেখো। 1 নম্বর হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল ও বোর পরমাণু মডেল এর সীমাবদ্ধগুলো কি কি। 2 হচ্ছে অরবিটাল কাকে বলে, 2D অরবিটাল সম্ভব নয় কেন। এই 2টা প্রশ্ন তোমরা বই থেকে পড়ে নিজেরা করতে পারবা আশা করি, এবং এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ মুজিবনগর সরকারি কলেজের রসায়ন বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে পুনরায় আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার এই ক্লাস তোমরা উপভোগ করার জন্য, এবং আগামীতে
এর এই ক্লাসের ধারাবাহিকতায় এর পরের টপিকস নিয়ে আমরা আলোচনা করব। তোমরা নিজ গৃহে ভালো থেকো এবং আল্লাহর কাছে দোয়া করো আমাদের দেশ এবং এই বিশ্ব আজকে যে কোভিড-19 এর যে প্রভাবে সবকিছু স্থবির হয়ে গেছে, এর হাত থেকে আমরা যেন রক্ষা পাই এবং আমাদের জানমাল যেন আল্লাহ আমাদের রক্ষা করে, সেই প্রার্থনা নিয়েই আজকের মতো আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।